আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন, বাংলাদেশের অত্যন্ত কীর্তিমান দুই মানুষ, কীর্তিমান দুই পুরুষ, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, বড় ভাই এবং ছোট ভাই, আহ, দুজনই মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে আহ, নিহত হন। শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় 14ই ডিসেম্বর। পরবর্তী সময় তার মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি, তিনি কোথায় আছেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। এবং ভাইকে খুঁজতে জহির রায়হান নানা উড়া খবরের ভিত্তিতে তিনিও ভাইয়ের সন্ধানে বের হয়ে তিনিও গুম হয়ে যান, তিনিও নিখোঁজ হয়ে যান। তারও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সে সময়টায় তার বিষয়টা নিয়ে শেখ মুজিবুর রহমান কাছে যখন তার পরিবার সহ অন্যান্য শহীদ পরিবার যখন দেখা করতে যান, প্রতিবাদ করেন, তখন শেখ মুজিব তাদেরকে বলেন যে বেশি বাড়াবাড়ি করলে, বেশি প্রতিবাদ বাড়লে তাদেরও একই পরিণতি হবে। তো আজকে এই জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের বিষয়টি নিয়ে তার আপন ছোট বোন শাহিনশা বেগম এবং তার হাজবেন্ড নাসির আহমেদ, এই দুজনের একটা সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন এখানে। এই সাক্ষাৎকারটি অবশ্য বেশ কয়েক মাস আগে আমি নিয়েছিলাম, কিন্তু নানা ব্যস্ততায়, নানা ঝামেলায় দেয়া হয়নি। আজকে একটু দীর্ঘ ইন্টারভিউ, অনেক দীর্ঘ ছিল, সেখান থেকে মূল অংশগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ইতিহাসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, এবং আপনারা যারা দেখবেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, কারা সরিয়েছিল, এবং এই বিষয়টি নিয়ে আমি তো মনে করি যে তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা জরুরি। হয়তো যারা যুক্ত ছিল অনেকেই হয়তো পৃথিবীতে নেই, কিন্তু হয়তো সূত্রগুলো বের করা সম্ভব যে কিভাবে কি হয়েছিল। ওনার উপর রেস্ট্রিকশন এসেছিল, কারণ উনি জয় বাংলা কেন বলেননি, ওটা বলেননি বলেই ওনাকে ওখানে আর কোনো অনুষ্ঠান করতে দেয়া হতো না। তিনবার কথা হয়েছে, তিনবারই বলেছেন জয়ীরান আছেন, কিন্তু ওনাকে দেয়া যাবে না। এখন এখানে খুব ফোনে ওনাকে অ্যালাউ করা হবে না। মুজিবুর রহমান সাহেব নাফিসা কবিরের সাথে একাই কথা বলেছেন এবং ওনাকে এই থ্রেটটাও করেছেন যে জহিরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নাফিসা কবিরের ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। না জেনে যাব না, আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় আছে, তাকে কোথায়, তার সম্বন্ধে খবর দেয় কিছু না। উনি এক পর্যায়ে ভীষণ চটে গেলেন, মানে আমি জানি না উনি এত বদরাগী ছিলেন কিনা, বলতে পারবো না। চটে গেলেন, চটে গিয়ে বলেন যে দেখো বেশি বাড়াবাড়ি করবে না, এই পরিণতি যে কারও হতে পারে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন শাহিনশা বেগম। শাহিনশা বেগম হচ্ছেন জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের ছোট বোন। শাহিনশা বেগম নিজে অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নিউ ইয়র্ক বেসড হিউম্যান রাইটস এবং লেবার রাইটস নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তিনি লেখালেখি করেন। শাহিনশা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আরেকজন অতিথি, তিনি জনাব নাসির আহমেদ। নাসির আহমেদ ব্রাদার ইন ল, অর্থাৎ জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের বোনের হাজবেন্ড, অর্থাৎ আমাদের শাহিনশা বেগমের হাজবেন্ড নাসির আহমেদ। তিনি বাংলাদেশ আর্মস ডিলার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশে যে বৈধ অস্ত্র বিক্রি হয় সেই অস্ত্র বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। পাশাপাশি তিনি ওয়াইল্ড লাইফ নিয়ে তার ব্যাপক আগ্রহ আছে এবং এই নিয়ে তিনি বইও লিখেছেন। জনাব নাসির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর কানক সরওয়ার। আমি আজকে অত্যন্ত গর্বিত যে আপনার মতো এত গুরুত্বপূর্ণ এবং এত সুন্দর একটা চ্যানেলে আপনার সাথে প্রোগ্রামে আপনি আমাকে আহ্বান করেছেন, আমার নিমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময় দিচ্ছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এটা আমার সৌভাগ্য বলবো। আপনারা ইতিহাসের সাক্ষী, আপনারা অনেক ঘটনার সাক্ষী। এবং দর্শক, প্রসঙ্গক্রমে বলি, শাহিনশা বেগম এবং নাসির আহমেদ এই দুজন হচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ব্যাচের সেনা কর্মকর্তা মেজর
সুমনের বাবা এবং মা। প্রথমে নাসির আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই। আপনি এই পরিবারের সঙ্গে যেহেতু ঘনিষ্ঠ, 1971 সালের 14ই ডিসেম্বর, তার আগে আমি একটু দর্শকদের শেয়ার করতে চাই এই দুজনের ব্যাপারে। উইকিপিডিয়া থেকে শহীদুল্লাহ কায়সারের জন্ম 16 ফেব্রুয়ারি 1927। তিনি সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী। তিনি 1969 সালে উপন্যাস অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 1983 সালে সাংবাদিকতায় মরণোত্তর 21 পদক এবং সাহিত্যে 1998 সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। শহীদুল্লাহ কায়সার 14ই ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা তাকে তার বাসা 29 বিকে গাঙ্গুলি লেন থেকে ধরে নিয়ে যায়। তারপরে তিনি আর ফিরে আসেননি, তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এবং আমি যদি আপনাদেরকে শহীদুল্লাহ কায়সারের পরে যদি জহির রায়হান সম্পর্কে একটু ব্রিফ করি। জহির রায়হানের জন্ম 19 আগস্ট 1935-এ এবং তিনি বাংলাদেশি একজন চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার। 1972 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1977 সালে মরণোত্তর 21 পদক এবং সাহিত্য অবদানের জন্য 1992 সালে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। জহির রায়হানের 1000 বছর ধরে ও আরেক ফাল্গুন একটি তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থ। পাশাপাশি তিনি কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, আনোয়ারা, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড সহ আরো বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ করেছেন। বিশেষ করে তার স্টপ জেনোসাইড, স্বাধীনতা যুদ্ধের যে ভয়াবহতা সেটি সম্পর্কে পুরো বিশ্বকে জানিয়েছিল। Recognition of human rights. In the preamble of the Charter, the United Nations have expressed, among other things, the determination to reaffirm faith in fundamental human rights, in the dignity and worth of the human person, in the equal rights of men and women. Stop. Their last worldly possessions. Stop. Some faces reflected the horror enacted before their eyes only a few days ago. Stop. On other faces prevailed a layer of stunned indifference. Stop. জহির রায়হান 1971 সালের 17 ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন এবং মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরো অনেককে বিহারীরা আটকে রেখেছে বলে খবর পেয়ে 72 সালের 30 জানুয়ারি সকালে তিনি সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে মিরপুর 12 নম্বরের দিকে যান। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। তার মৃতদেহ পাওয়া যায়নি। কোথায় তিনি হারিয়ে গেছেন সে সম্পর্কে কোনো সরকারি ব্যাখ্যাও পাওয়া যায়নি। নাসির আহমেদ, এটা বর্ণনা করার আগে একটা কথা একটু বলতে চাই। আমি যে দুজন ব্যক্তিত্ব সম্বন্ধে আপনি বলছেন, জনাব শহীদুল্লাহ কায়সার এবং জনাব জহির রায়হান, এদেশের সূর্য সন্তান তারা, এবং তাদের অবদান বাংলাদেশ হওয়া, বাংলাদেশ স্বাধীন জাতি হিসাবে একটা দেশের জন্ম নেওয়া, এর পরিচিতি পাওয়া এবং পরবর্তীতে তাদের অবদান আজকে পুরা জাতি যেভাবে স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এটা সম্বন্ধে মূল্যায়ন হওয়া দরকার, মূল্যায়ন হচ্ছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি, এইসব ওনাদের সম্বন্ধে আলাপ করতে গেলে সত্যিকার অর্থে আপনার এক সেশনে আলাপ করা সম্ভব না। এই জন্য বলছি কেন, এত ব্যাপক আলোচনা হতে পারে বা হয় একজন না দুজন সম্বন্ধে, এটা সময় প্রস্তুত। তবুও আমি নিজে আপনার কাছে একটু ক্ষমা চেয়ে এনেছি কথা বলে, যে আমি নিজে ওনাদেরকে যতটুকু পূর্বাপর, এই ঘটনার পূর্বাপর যতটুকু কাছের থেকে দেখেছি, কাছে পেয়েছি এবং পরবর্তীতে যেসব ঘটনা হয়েছে, আমি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিলাম। 14ই ডিসেম্বর ঢাকা শহর এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকা শহরে সব বুদ্ধিজীবী এবং প্রগতিশীল লোকজনকে, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, এই ধরনের যত বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে ওই দিন তাদেরকে হয় মেরে ফেলেছে, না হয় এমন ভাবে এদেরকে গুম করেছে যে তারা হদিস কেউ কোনদিন পায় নাই। অ্যাকচুয়ালি আমি থাকতাম ওই সময় জিকাতলে, আমার বাসা ছিল, এবং 25-এর ক্র্যাকডাউনের রাত্রে যখন পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করলো, গোলাগুলিতে পুরো আমার বাসা অনেকখানি জায়গা ঝাঁঝরা হয়ে গেছিল। বউ বাচ্চা সব নিয়ে আমি চলে গেলাম আমার গ্রামের বাড়িতে। সেখানে আমি 5 মাস
অবস্থান করলাম এবং সেখানেও সেই নৃশংসতা বিভৎস দৃশ্য দেখে ওখানেও পরবর্তীতে মানে আমার মনে হয় অক্টোবরের দিকে আবার ব্যাক করে ঢাকায় চলে আসলাম। এখন আপনি যে প্রশ্নটা করেছেন 14ই রাত, 14ই রাতে ঘটনা বলতে গেলে আপনার বলতে হবে আমি ওখানেই ছিলাম, আমরা সবাই ওখানে ছিলাম, কাইটুলের বাড়িতে ছিলাম। এটা একটা পুরানো বাড়ি ছিল। যাই হোক, এখন ওই দিনের ঘটনা বলতে গেলে রাত তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সন্ধ্যা পেরে আমার মনে হয় তখন 7টা 7:30 হবে এরকম সময়। হঠাৎ দেখি মানে ওই বাসায় 2টা কুকুর ছিল, শহীদে পুষতেন, 2টা কুকুর ছিল। 2 কুকুরই ঘেউ 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 প্রচন্ড প্রচন্ড চিৎকার, কিছুতেই চিৎকার থামছে না। তখন সবাই মানে খুব আতঙ্কিত হয়ে গেল, ব্যাপার কি এরকম চিৎকার করছে, একটা মরিয়া হয়ে চিৎকার করছে, কারণ কি? গেটের উপরে গিয়ে, সামনে যে বাইরে বেরোবার গেট, সেই গেটের উপরে গিয়ে আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে, আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে। তখন ওখান থেকে ওই গেটের সামনে থেকে বলছে, কেউ কেউ বলছে যে দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খুলে দেন। কিন্তু দরজা খোলার মতো পরিবেশ তখন ছিল না, সাহসই ছিল না কারণ যে ওইখানে এই পরিবেশ। তখন সব বুঝে গেছে সামথিং ইজ হ্যাপনিং রং। তখন এখানে সবাই বুঝে গেছে যে হয়তো কোনো আলবদর বা এই ধরনের কিছু রাজাকার বা এসে গেছে, এতে দরজা কেউ খুলছে না। তবে আমরা সবাই তখন দোতলায় ছিলাম। জাকারিয়া হাবিব সাহেব উনি নিচে ছিলেন, ওনার ফ্যামিলি নিয়ে উনি নিচে থাকতেন, আমরা দোতলায় থাকতাম। তখন দোতলার থেকে শহীদ ভাই তখন যখন দেখলেন যে কিছুতেই এরা বেপরোয়া, দরজা তো চিৎকার করছে যে আমরা কিন্তু দরজা এখন ভেঙে ফেলবো, গেট ভেঙে ফেলবো, চিৎকার করছিল। তখন শহীদ ভাই দোতলায় বিশাল বারান্দা ছিল, বারান্দায় বেরিয়ে আসলেন। উনি রেলিং ধরে দাঁড়িয়ে বললেন, দরজা খুলে দাও, তোমরা একজন গিয়ে দরজা খুলে দাও। তো আমি তখন উপর থেকে বেরিয়ে নিচে চলে আসলাম, নিচে দরজা খোলার জন্য সামনে বেরিয়ে আসলাম। ততক্ষণে খোলার সাথে সাথে আপনার মানে এরা কয়েকজন, মানে বাহিনী লোকজন, এরা কয়েকজন এসে ঢুকে গেল। ঢুকে সোজা, দ্বিতীয় কোনো কথা নেই, সোজা কাউকে ডিরেকশনে জিজ্ঞেস করলো না, কিছু না, সোজা হন হন করে একতলা পেরিয়ে দোতলায় সিঁড়ি ভেঙে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। দোতলায় উঠে গিয়ে সোজা শহীদ ভাই থাকতেন রাস্তার দিকে, মানে পূব দিকে যে একটা রুম, ওনার 2-3টা রুম নিয়ে উনি থাকতেন, অনেক বড় জায়গা, ওইখানে ওই ছেলে সরাসরি সেখানে ঢুকে গেল, ওখানে চলে গেলেন। ওখানে চলে গিয়ে আমি তখন পিছনে পিছনে দৌড়ে চলে আসলাম। তখন দেখলাম যে এরা শহীদ ভাইকে ঢুকে জিজ্ঞেস করলো যে শহীদুল্লাহ কায়সার কে? শহীদ ভাই নিজে, উনি তখন এতটা অ্যাপ্রিহেন্ড করতে পারেননি যে ওনাকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, এই কথাটা উনি তখন স্বপ্নে ভাবেননি। তাহলে ভাবতাম, তাহলে মনে হয়তো ভেবেছেন যে এরা হয়তো আমাকে, উনি জীবনে বহুবার রাজনৈতিক আন্দোলন করেছেন, বহুবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, আবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, উনি ভেবেছেন তেমন কিছু হয়তো হবে, কিন্তু এর পরিণতি যে এত নির্মম হবে একথা উনি একবারও চিন্তা করেননি। যাই হোক, উনি সোজা ওনার রুম ঢুকে যখন উনি পরিচয় দিলেন, যে জিজ্ঞেস করলেন যে হিন্দু একটা মতো বসতি ছিল, যেখানে ধরেন 200-300 লোক হিন্দু ফ্যামিলি থাকতো ওখানে। এই একটা দিক ছিল, হয় এদিকে অথবা পশ্চিম দিকে আরেকটা ওয়াল পরে শহীদুল্লাহ, আরেকটা শহীদুল্লাহ সাহেব বাড়ি ছিল, সেই ওয়াল টপকে যদি শহীদ ভাইকে যদি ওপারে পার করে নিয়ে দিতে পারি কোন রকম, যদি গোলাগুলি করলে ওরা হয়তো ভীত সন্ত্রস্ত হয়েও যেতে পারে, এই ফাঁকে যদি পালানো যায় বা ওনাকে যদি পার করে দেওয়া যায়। কিন্তু যেই টার্ন নিয়ে আমি সিঁড়িতে উঠতে গেছি, সাথে সাথে আমাকে ওখানে ঠেলে দেয়। আমি বললাম যে আপনারা কি করছেন, কোথায় নিচ্ছেন, সূর্য কোথায় এসে নিচ্ছেন? বলে যে কোনো কথা বলবে না, কোনো কথা বলবেন না। শহীদকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসলো। সিঁড়ি পর্যন্ত নিয়ে আসার পরে আমি যখন আবার উপরে ওঠার চেষ্টা করলাম, যে ইন্টেনশন হলো আমার রাইফেলটা আনতে পারলে অন্তত 2-4টা যদি ফায়ার করতে পারি, ওরা হয়তো পালিয়ে যাবে বা কিছু, কিন্তু সেই সুযোগ পেলাম না। যখন আমি ধস্তাধস্তি শুরু করলাম, যখন এই করলাম, তখন আমাকে এরা কয়েকটা ঘুষি দিল, এই করলো ঘুষি দিয়ে পাশে সাইড করে দিয়ে 2 পাশ থেকে আবার 2টা স্টেইন গান ধরলো, দুইজনে 2 পাশ থেকে 2 স্টেইন গান, ডান দিকে বা দিকে 2 দিকে 2 স্টেইন গান ধরে বলছে একটু কথা বলেছে, একটু নড়েছে তো সে সেখানে ট্রিগার টিপে দেবো, এখন তুমি ছাত্রা হয়ে যাবে, খবরদার একটু নড়বে না। এর মধ্যে
শহীদ ভাইয়ের ছোট বোন মানে আমার ওয়াইফ তখন ওই পাশের রুম থেকে তো ছুটে চলে এই অবস্থা যখন দেখলো সে তো পাগল প্রায়। আমার ওয়াইফ তখন কি করলো, ভাইয়ের জন্য সে বেপরোয়া হয়ে গেল, বেপরোয়া হয়ে সিঁড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওদের উপরে। ঝাঁপিয়ে পড়ে সোজা বললো আমার ভাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। তখন শি ওয়াজ সো ইমোশনাল, তখন ওরা ধাক্কা দিয়ে ফেলে, যখন ধরতে করেছিল ধাক্কা দিয়ে সিঁড়ির উপরে ফেলে দিয়ে একেবারে চিৎ করে ফেলে দিল। কিন্তু খুব যেটা সবচেয়ে নির্দয় ব্যাপার সেটা হলো at that time she was pregnant and she was in advanced stage। তারপর শহীদ ভাইকে এখান থেকে বের করে তারা হেজকে টেনে নিয়ে গেল, সাথে নিয়ে গেল ছোটদা আই মিন জাকারিয়া হাবিব সেজো ভাইকে, তাকেও সাথে করে নিয়ে গেল। এপাশ থেকে তার রুম ছিল, সামনে দিয়ে একটা বড় রুম ছিল, তার ভিতর থেকে আরেকটা দরজা ছিল, ওখান থেকে আরেকটা প্যাসেজ ছিল। ওইখান থেকে শহীদ ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, আর জ্যাক ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, নিয়ে এর দুই ভাইকে নিয়ে চলে গেল। আর কোনো খোঁজ খবর নাই। সাথে সাথে পিছনে ছুটলাম, কিন্তু গিয়ে দেখি এদের কারো কেউ দৃশ্যমান না, কাউকে দেখা যাচ্ছে না, এরা সাথে সাথে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে শহীদ ভাইয়ের আর কোনো গাড়িও দেখলাম না, কোনো লোক দেখলাম না। কিছুক্ষণ পরে একটু দূরে গিয়ে জাকারিয়া সাহেবকে ছেড়ে দেয়। আমার জাকারিয়া উনি চলে আসেন বাসায়, কিছুক্ষণ পরে এসে বললো শহীদ ভাই কই, কোথায় উনি, কোথায় কোথায় আপনার সাথে নিয়ে গেলো, আপনি কই শহীদ ভাই, আপনি চলে এসেছেন শহীদ ভাই কই? বলে যে ওনার কোনো খবর জানে না, আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে ওনাকে নিয়ে চলে গেছে, কোথায় গেছে কিছু জানি না। আমরা এই জায়গাটায় একটু শাহিন সাহেব বেগমের কাছে যেতে চাই। খালাম্মা, আপনার কাছ থেকে জানতে চাই যে শহীদুল্লাহ কায়সারের কে তুলে নিয়ে যাওয়ার পর এই খবরটা পেয়েই মূলত ওনার ছোট ভাই জহির রায়হান ছুটে আসেন ভাইয়ের এই তুলে নিয়ে যাওয়ার খবরটা পেয়ে 17 তারিখেই, 14 তারিখে ঘটনা ঘটেনি, 17 তারিখে এসে পৌঁছান। কি হলো এখন আপনার কাছ থেকে একটু শুনি। আপনি বোধহয় জনাব নাসির আহমেদ কথা বলার সময় আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন, সেটি সহ যদি আপনি একটু বলেন আমার মনে হয় যে আমি এখান থেকে শুনতে চাই জহির রায়হান সম্পর্কে, বা কি হলো, কিভাবে তিনি হারিয়ে গেলেন, একটু বিস্তারিত একটু সংক্ষেপে যদি বলেন। না 14-15-16 আমরা বিধ্বস্ত অবস্থায় ছিলাম। যুদ্ধের সময় আমাদের বাড়িতে আসলে কেউ খুব একটা আসা যাওয়া বা বেল বাজতো এটা কম ছিল। আর লাস্ট মুহূর্তে 14 তারিখে না 10 তারিখ থেকে কারফিউ এবং ব্ল্যাক আউট চলছিল, তো ওটার কারণে কেউ কারো বাড়িতে কেউ আসতো না। তো আমাদের ওই বেলটা শুনে আমরা একটু চমকে গিয়েছিলাম। ওই সময় আসলে সন্ধ্যাবেলা ছিল, মাগরিবের আজানটা পড়ছিল যখন আর কি বেলটা শোনা হলো। তো ওই সময় আমরা বড়দাকে নিয়ে চা খাচ্ছিলাম। ওই ইভিনিং টাইমে আমরা বিকেল বেলায় শহীদুল্লাহ কায়সারের সাথে চা খেয়ে থাকি, ভাই বোন সকলে একসাথে। বড়দা সবাইকে ডাকেন, উনি ঢেলে দেন সবাইকে, আমরা কথা বলি, গল্প করি, এটা আমাদের প্রতিদিনের রুটিন ছিল। ভাইয়ের সাথে ওই বিকালটাই আমরা কাটাতাম, সন্ধ্যেটা। তো ওইরকম একটা সময় ওই দিনও আমাদের যাচ্ছিল। কিন্তু পর্দার হঠাৎ একটা ফোন কল এলো, পর্দা ভেতরে চলে গেলেন, পর্দার পেছনে পান্না ভাবিও গেলেন। তো দুজনে ভেতরে, তো অনেকক্ষণ হয়ে গেছে ফোনে কথা বলছেন, আমরা ঠিক বুঝতে পারছি না বর্দা কখন আসবে। তো এদিকে যখন বর্দা চলে গেছেন, আমরা আমাদের চাটা খেয়ে বর্দা কখন আসবেন চলে যাচ্ছি। ইন দি মিন টাইম কিন্তু বেলটা পড়েছে। মাগরিবে যখন আজান পড়ে তখন কিন্তু মানুষকে চেনা যায়, হয়তো আধো আলো আধো ছায়ার মধ্যে। আমরা কেউ কিন্তু বাতি জ্বালাইনি, তখন ব্ল্যাক আউট ছিল ওই শেষের সপ্তাহটা, 14 তারিখ বা তার আগে থেকে কেউ কারো বাড়ি আমরা যেতাম না। তো যাই হোক, যেটা আর কি বেলটা শুনে প্রত্যেকের একটু ইয়ে হলো। আর আমাদের কুকুরও খুব ডাকাডাকি করছিল, লাফালাফি করছিল, চেঁচামেচি। এর মধ্যে এরা ঢুকে গিয়ে নিচে আমার ভাই, আমাদের ইমিডিয়েট ছোট, ওর নাম ওবায়দুল্লাহ, ওকে প্রথমে বাড়ি দিয়ে ওকে বসিয়ে রাখে। ওখানে একজন কি দুজন ছিল। তারপরে নাসির সাহেবকে এবং আমার সেজু ভাই জাকারিয়া হাবিব, এদের দুজনকে নিয়ে কিন্তু সামনে, উনি হয়তো একটু ভুলে গেছেন, হয়তো এই অন্য করে বলেছেন, দুজনকে কিন্তু টার্গেট করে 4-5 জন সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এনারা দুজন সামনে, আর পেছনে আর কি যারা আর কি আগন্তুক যারা এসছেন হঠাৎ করে আমাদেরকে অ্যাটাক করার জন্য, পুরো বাড়ি ওরা ঘিরে ফেলেছিল, এরকম অবস্থা। তো ওতে করে আমি কিন্তু বেলটা শুনে আমি কিন্তু ওই
সিঁড়ির যে ক্রসিং থাকে ওই জায়গাটা এসে যে আমি দাঁড়িয়েছি, আমি আর নড়িনি। কারণ আমার ভাইকে অনেকবার অনেক সময় অ্যারেস্ট করতে দেখেছি ছোটবেলা থেকে, বা ওই সব স্মৃতি হয়তো আমার ছিল, কিন্তু এরকম ভাবে নিয়ে ডিসঅ্যাপিয়ার করে দেবেন বা মেরে ফেলবেন এরকম কিছু আমরা ভাবিনি। তো উনিও হয়তো শহীদুল্লাহ কাছেও ভাবেননি। তো ওনার জ্বরও ছিল, শরীরও ভালো ছিল না। উনি দুটো জায়গা আছে আর কি ওনার বেডরুমে ঢুকতে, তো পেছন দিকে একটা সরু বারান্দা আছে, ওখান দিয়ে উনি বেরিয়ে আসছেন। তখন উনি আসলে ফোনে কথা বলছিলেন, সাদরি ইসপানি বলে ওনার এক ফ্রেন্ড ছিল, সাদরি ইসপানির ভাইয়ের সাথে উনি কথা বলছিলেন, আমরা কেউ জানি না, পান্না ভাবি ভেতরে ছিল। তো উনি তো 10 জানুয়ারি বোধহয় আমাদের মুজিবুর রহমান সাহেবও ফিরে এসেছিলেন করাচি থেকে। তো ওই অবস্থায় ওই সময়ের টাইমটা আমরা আর এতটা করে ডে ওয়াইজে আমরা হয়তো রাখতে পারিনি আমাদের বাড়ির যা অবস্থা, কারণ একটা তো শ্মশান। কিন্তু ভাই ফিরে আসার পরেও ওই জিনিসগুলো প্ল্যান চেকটা আমার কাছে সত্যি একটা ফিশি থিং মনে হয়। এই প্ল্যান চেকটাই কিন্তু মেজদাকে হিপনোটাইজ করে ফেলেছিল, যেখানে মেজদা একেবারে বুঝেই গিয়েছিলেন। উনি নিজেকে যেমন সান্ত্বনা দিচ্ছিলেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, বলছিলেন যে তোমরা দোয়া করো, আমাদের এখান থেকে বাংলাদেশে যত বুদ্ধিজীবী যাদেরকে যখনই নেওয়া হয়েছে তখনই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ওনাদের কাউকেই রাখা হয়নি, তো তোমরা দোয়া করো। কিন্তু কি করে যে জানুয়ারি এভাবে চলে গেল আমি নিজেই অবাক হই মাঝে মাঝে। আমাদের বাড়িতে ফোন কল কম অ্যাটেন্ড করা হতো তখন, আমরা ফোন কল অ্যাটেন্ড করার মতো মানসিকতা আমাদের ছিল না। কিন্তু আমাকে থ্রেট করে করে বেশ কয়টা ফোন কল এসেছিল, বেশ কয়বার, যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে তখন আমি ছাত্রী, আমি তখন অনার্স পড়ছিলাম, তো আমাকে বিশ্ববিদ্যালয়ে বেশ করে চিন্তা করে আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। তো এখন কথা হলো, যখন আমি কিন্তু আসলে সেন্স হারিয়েছিলাম, মেমোরি লস করেছিলাম 31শে জানুয়ারি। 30 জানুয়ারিতে আমার ভাইকে যখন জহিরাইনকে নিয়ে গিয়ে যখন একেবারে শেষ, মানে কি বলবো, আমার এক ভাগ্নি কিন্তু দেখেছিলেন। আমার এই জন্য বিশ্বাস হয় না জহিরাইন ওইখানে যে ক্রস ফায়ার বা যা বলা হয় অবাঙ্গালি অথবা ওখানকার লোকাল বিহারি, বা যদি বলা হয় পাকিস্তানি আর্মি কিছু ওখানে শেল্টার নিয়েছিল, ওখানে পুরোটা কেউ যেতে পারেননি। কেন যেতে পারেননি আই ডোন্ট নো, আমি তো তখন ওখানে ভিজিট করিনি যে মিরপুর 12 নম্বর সেক্টর, 11 নম্বর, 10 নম্বর ওখানে কি ঘটছে। আপনারা জহিরাইন সাহেব কেন মিরপুরের দিকে গেলেন, যে মানে কি খবর পেলেন, কে খবর দিল, এটা একটু শুনতে চাই। ওটাই আমি বলছি যে এই যে প্ল্যানটা, এই যে প্ল্যান চেকটা, এই যে প্ল্যান চেক কাকে বলে আমি কিন্তু কখনো এটা করিনি। এখন যখন না, যাওয়াটাই তো একটা ফিশি, কারণ অলরেডি সাডেন এটাকে জাম্প করে ডেটটা করা হয়েছে। উনি বুদ্ধিজীবী ইয়েতে উনি যখন বিশেষ করে প্রেস কনফারেন্সটা করলেন, প্রেস কনফারেন্সের পরে কিন্তু র্যাপিডলি তার পেছনে এরা লেগেছে। অনেকেই আসতেন তো ওনার সাহায্য চাইতে, কে কি করবেন না করবেন, সংস্কৃতি জগতের অনেক লোকজন কিন্তু মেজদার সাথে, মানে জহিরাইনের সাথে এসে দেখা করতেন, কথা বলতেন। এখন আমরা ছোটরা এগুলো ভেতরে হয়তো থাকতাম না, কিন্তু আমরা তো দেখেছি বেশ মানুষ আসতেন যার যেটা প্রয়োজন, উনি সবার জন্য উনি হেল্প করেছেন যা প্রয়োজন। তো এখন যে সন্ধ্যাবেলা যে উনি প্রেস কনফারেন্সে কি বললেন, উনি প্রেস কনফারেন্সে অবশ্য ওপেনলি সব বলে দিয়েছেন, কারণ ওনার যেসব প্রয়োজনীয় ইয়েগুলো ছিল সেগুলো তো সব ওরা রেখে দিয়েছে এয়ারপোর্টে, হারিয়ে গেছে। বা ফ্র্যাঙ্কলি কথা বলা আমাদের সাথে তখন 1-on-1 কথা হতো না, কিন্তু আমি ওনার অ্যাক্টিভিটি এবং আমার ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্টরা যারা ফটোগ্রাফি করেছেন, ক্যামেরা চালিয়েছেন, এডিট করেছেন, তাদের সাথে দেখা হতো, কথা হতো, এগুলো আমাদের মধ্যে হতো। তো এখন উনি প্রেস কনফারেন্সে শুধু ঘটনা বলেছেন, মুখ
মুক্তিযুদ্ধ কি হয়েছিল, ওনার কাছে কি ডকুমেন্ট আছে, বা উনি কিভাবে কিভাবে কাকে বলবেন, একটু হয়তো আপসেট হয়ে ধমকেশ্বরী কিছু বলেছিলেন যে ওনার কাছে রেকর্ড আছে এবং উনি সেটা মানে কি জানি বলে বড় বড় রাঘব বোয়াল এর মধ্যে জড়িত, উনি তাদের মুখোশ খুলে দেবেন। তো এটা বলতে কি বোঝায়? আপনারা বলছেন, আপনারা তো আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক কিছু নিয়ে ঘাটাঘুটি করেন, অনেক কিছু করেন। তো আমি যতটা বুঝি বড় রাঘব বোয়াল বলতে ওখানকার যে লোকজন, যে সংস্কৃতি মনা বলেন বা সরকারের পক্ষ বলেন, বিরোধী পক্ষ বলেন, তখন তো আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পাকিস্তান আর বাঙালি বলতে তো বিভেদ ছিল না। যারা ওখানে জড়িত ছিলেন, তারাই যারা দায়িত্বে ছিলেন, জানুয়ারি মাস যখন 10 তারিখে মুজিবুর রহমান সাহেব ফিরে আসেন, তখন তো তাজউদ্দিন সাহেব হ্যান্ড ওভার করে দিয়েছিলেন, কারণ উনি মুজিবুর রহমান সাহেব নিজেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো তাজউদ্দিন সাহেব থাকলে কিন্তু ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, আমার মনে হয়, আমি যতটুকু লেখাপড়া করে শিখেছি, উনি কিন্তু ভালোভাবেই ওটা চালাতে পারতেন। বাংলাদেশের সিচুয়েশনটা উনি ওখানে যখন চালিয়ে গেছিলেন, বাংলাদেশে এসেও যদি উনি থাকতেন, তাজউদ্দিন সাহেব থাকতেন, বাংলাদেশের আজকে এই অবস্থাটা দেখতে হতো না আমার যা মনে হয়। মুজিবুর রহমান সাহেব কি কারণে উনি কি সংগঠন করেছেন না করেছেন, এটা তো উনি জানেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা জানে বা জানে। তখন তো তাজউদ্দিন সাহেব ওই যে জেলখানায় যে হত্যাগুলো হলো, এগুলো কারা? ওনারাই ওনাদের গুলোকে হত্যা করেছেন। এমনকি আমি বলবো ভাসানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি, এমনকি ওসমানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি। তারা মুখ লুকিয়ে, তারা নীরবে শেষ হয়ে গেছেন, আমি যা দেখেছি। তো এই যে মানুষগুলোকে, এই ফিগার গুলোকে মূল্যায়ন না করে এই রক্ষী বাহিনী বলেন আর যাই বলেন, ওনাদের ক্যাডার দিয়ে দেশ চালাচ্ছেন, কিন্তু কোনো মাত্র এই যে দুর্ভিক্ষটা, ৭৪-এর দুর্ভিক্ষটা কি করে হলো? তো এগুলো অনেক কিছু আছে এখানে। তো আমি বলবো আমার ভাই তো এমন কিছু অপরাধ করেননি, ওনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য এত প্ল্যান করে কি বলবো, মানে তাকে বাধ্য করা হয়েছে। 12 নম্বর সেক্টরে কিছু লোক বেঁচে আছে, এটা একটা রিউমার ছড়ানো হয়েছে। আসলে কোনো ফোন কল পেয়ে জহির রায়হান কিন্তু তার ভাইকে দেখার জন্য, পাওয়ার জন্য উনি কিন্তু মিরপুর যাননি। ওনাকে রোবটের মতো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, উনি বাধ্য হয়েছেন ওখানে যেতে। উনি জানতেন, কিন্তু উনি তো, আমি বলবো মানে আমি ঠিক সিচুয়েশনটা, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে কি, আমি কিন্তু আসলে 30 তারিখে আমার ভাইকে ভোরবেলায় যখন নিয়ে যাচ্ছেন, যারা গেছেন তারা কিন্তু কেউ আপন রক্তের ছিলেন না। নাসির সাহেবকে, এই যে আমার হাজবেন্ডকে, তখন সিলেটে মাজার জিয়ারত করার জন্য পাঠানো হয়েছে 29 তারিখ রাতে, আর আমার ভাই জাকারিয়া হাবিবকে পাঠানো হয়েছে চিটং এ মাজার জিয়ারত করার জন্য, আর আমার ইমিডিয়েট ছোট ওবায়দুল্লাহকে বসানো হয়েছে মসজিদের ওখানে ছদ্গা দেওয়ার জন্য। দুটো খাসি ওখানে ছদ্গা দেওয়া হচ্ছে। তো এইভাবে ওদেরকে বিজি রাখা হয়েছে। এখন যারা সাথে গেছেন, নিজাম, শাহরিয়ার কবির, তারপরে ক্যাপ্টেন ইব্রাহিম, উনি এখন বোধহয় জেনারেল বা কিছু একটা হবে, উনি বেঁচে আছেন। ক্যাপ্টেন ইব্রাহিম আর সুচন্দা ভাবিদের টিউটর, তাদের টিউটরিং করতেন বাসায় ছোট বাচ্চাদের। তো এই কজন মানুষ ওখানে গিয়েছিলেন, এবং ভেতরে ঢুকে কি হয়েছে সেটাও আমার জানার কথা নয়। আমি যা শুনেছি, ওখানে নাকি মেজর মঈন বলেছেন যে এখানে আপনারা ঢুকলেন কি করে। আচ্ছা, ঢোকার পরে ওনার পারমিশন, উনি শেষে বললেন যে এটা একটা মিলিটারি আপনারা এখানে থাকতে পারেন না, আমরা কাউকে অ্যালাউ করবো না। তো জহির রায় নাকি রয়ে গিয়েছিল, শাহরিয়ার কবিরের ভাষ্য, শাহরিয়ার কবির থাকতে চেয়েছিল সকলকে নিয়ে, কিন্তু মেজদা রয়ে গেলেন, শাহরিয়াররা ওরা সবাই ফিরে এলো। ফিরে হওয়ার পরও কিন্তু ওই প্রথমেই তখন আমি শুনি যে মেজদা ওই অপারেশনে গিয়েছে, কিন্তু
কিন্তু আমরা ভোরবেলায় সুচন্দ্র ভাবিও জানতেন না কেন মেজদা কোথায় যাচ্ছেন, আমার মাও জানতেন না, এবং আমরা ভাই বোন কেউই জানি না। তো এই যে আশ্চর্য কিছু ঘটনা ঘটে গেল আমাদের পরিবারের মধ্যে, এই জিনিসটার আমরা কনসোলেশন খুঁজে পাই না। তো যাক, এখন যখন ফিরে এলো তারপর আমি কিন্তু কনস্ট্যান্ট ফোন করে চলেছি থানায়, মানে মঈন সাহেবের যেটা আর কি অফিস, মেজর মঈন ছিলেন থানার চার্জে। তখন আমি কিন্তু বারে বারে ফোন করছি, কনস্ট্যান্ট আমি ফোন করে চলেছি যে কথা বলছি বলে আছেন। 3বার কিন্তু ফোনটা অ্যাটেন্ড করেছেন কেউ, তারপর আর সারাদিনে ফোন অ্যাটেন্ড করেননি। 3বার কথা হয়েছে, 3বারই বলেছেন জহিরান আছেন কিন্তু ওনাকে দেয়া যাবে না, এখন এখানে খুব ফোনে ওনাকে অ্যালাউ করা হবে না, এভাবে বলা হয়েছে। উনি আছেন, এই 3বার বলার পরে তারপর আর ফোন ধরেননি কেউ। তবে আমি আরেকটা কথা বলি আপনাকে, এই সময়ে কিন্তু আমার এক ভাগ্নি এটাকে মানে কি বলবো, থানা, একটা থানা আছে, আমি এখন এই মুহূর্তে ঠিক করতে পারছি না, ঢাকার যে মতিঝিলে ওখানে যে একটা আমার এক ভাগ্নি থাকতেন ওই এলাকায়, ওখানে কিন্তু ঠিক 30 তারিখ বেলা 11টা থেকে 11:30টার সময় আর্মি জিপে জহিরানকে দেখা গেছে। আমার ভাগ্নি ছুটে চলে এসছেন। এটা কোন এলাকা ঢাকার আমি ঠিক কি বলবো, ওইখান থেকে চলে এসছে আমার ভাগ্নি দৌড়ে, যে আমি তো মামাকে, মেজ মামাকে দেখেছি আর্মি কর্ডন করা একটা জিপে করে আমাদের ওই সরু গলিতে, আমি পাশের বাড়িতে একটা পত্রিকা আনতে গিয়েছিলাম, আমি মেজ মামাকে দেখেছি চারপাশে ওনাকে ঘিরে রেখেছি কটা আর্মি, বেশ কিছু আর্মি জিপে, আর মামা যেন কিছু বলবে এরকম মনে হচ্ছে, আমার ওই ভাগ্নি বলেছেন। আমরা তখন কিন্তু পত্রিকায় মেজদার খবরটা 31 তারিখ পর্যন্ত আমরা চেপে রেখেছি, 30 তারিখে তো গেলই আমাদের 31 তারিখও যায়নি। ও কিন্তু ছুটে চলে এসছে যখন দেখেছে। ওই টাইমে যেটাতে বলছে যে গোলাগুলি চলছে, ওই গোলাগুলির ক্রস ফায়ারে জহিরায়ের বোধহয় ওখানে যে অ্যাকশন হচ্ছিল, বিহারি, বাঙালি, আর্মি, যাই হোক ওখানে যে যুদ্ধ চলছিল, ওই সময়টায় যদি ওখানে যুদ্ধ হয়ে থাকে তাহলে কি করে জহিরায়ান, এই এলাকাটার নাম ভুলে গেলাম কেন আমি জানি না। সময় ধরেন আওয়ামী লীগ নেতৃত্ব শেখ মুজিবুর রহমান সাহেব ফিরে এসছেন, বা আওয়ামী লীগের যারা ছিলেন তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছিল বা আপনারা গেছেন? অবশ্যই ভাইয়া, বোধহয় লাস্ট উইক অফ ফেব্রুয়ারি আমার বড় বোন একটা লোক মানে গ্রুপ নিয়ে, যত বিধবা মানে বুদ্ধিজীবীদের ওয়াইফ ছিলেন বা আত্মীয়রা ছিলেন, তাদেরকে নিয়ে একটা র্যালি করে উনি কিন্তু বঙ্গবন্ধু সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন। তার আগেও গিয়েছিলেন, তার আগে বোধহয় উনি গিয়েছিলেন, এটা যেদিন কোন দিন এসছিলেন, এটাকে ইন্দিরা, ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা যখন ভিজিট করতে আসেন, সেই দিন মুজিবুর রহমান সাহেব ব্যস্ত থাকার কারণে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওই র্যালি গ্রুপ। মানে ওই সময়ের যে আত্মীয় স্বজন, মানে ওই যুদ্ধের 71-এর যুদ্ধের যারা যারা ক্ষতিগ্রস্ত পরিবার, প্রত্যেকেই কিন্তু র্যালি করে নাফিসা কবির তাদেরকে নিয়ে গিয়েছিলেন গ্রুপ করে, ওনার সাথে দেখা করবেন মুজিবুর রহমান সাহেবের সাথে, এবং 12 নম্বর সেক্টরটা তাড়াতাড়ি করার জন্য রিকোয়েস্ট করেছেন। কিন্তু ওখানে ওনাকে খুব রূঢ় এবং অবাস্তব কথা বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে এত বেশি বাড়াবাড়ি করলে উনিও ডিজেপিয়ার হয়ে যাবেন। এই কথাগুলো আপনারও হয়তো ভালো লাগবে না শুনতে। সো আমি কিন্তু হুইল চেয়ারে ছিলাম তখন, ওটা আমার মনে আছে। আমার মেয়ের জন্মের পরে যখন আমার বড় বোন ওই গ্রুপ নিয়ে, ওটা র্যালিটা বেশ বড় ছিল, সে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সুচন্দা ভাবি, পান্না ভাবি, মুনির চৌধুরীর ওয়াইফ, মুফাজ্জল হায়দার চৌধুরীর ওয়াইফ, এমনকি ডক্টর, মানে সব আমি নামও অনেকের এখন বলতে পারবো না, 50 বছর চলে গেছে। তো
এদের প্রত্যেকের স্ত্রীরা গিয়েছিলেন, এমনকি যে সুরকার যে গিয়েছিলেন গায়ক, ওনার কয়েকটা ইনস্টিটিউট ছিল, উনিও গিয়েছেন, ওনারও স্ত্রীও গিয়েছিলেন। তো এভাবে প্রত্যেকের র্যালিতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ ওনারা ইন্দিরাকে নিয়ে ওনারা নৌ কি যেন বলে নৌবিহারে গেছেন, ওনারা আসতে দেরি হবে। আমরা সকালে গিয়েছিলাম, আমি হুইল চেয়ারে ছিলাম। তো আর সবাইকে অপেক্ষা করতে করতে বিকেল হয়ে গেছে। তারপরে উনি বোধহয় একটু সময়ের জন্য টাইম দিয়েছিলেন। টাইমের মধ্যে উনি যা বললেন, কি কথা হয়েছে আমি তো ভেতরে যাইনি, অন্য সবার সাথে আমিও অপেক্ষা করছিলাম হুইল চেয়ারে বসে। আর যারা ছিলেন তাদের মধ্যে আমার মনে হয় না সুচন্দা ভাবি আর পান্না ভাবি, আমার বড় বোন নাফিসা, উনি বোধহয় একাই দেখা করতে চেয়েছিলেন। মুজিবুর রহমান সাহেব নাফিসা কবিরের সাথে একাই কথা বলেছেন এবং ওনাকে এই থ্রেটটাও করেছেন যে জহিরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নাফিসা কবিরের ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এইসব আনফরচুনেট অনেক কিছু ঘটেছে। তো আপনি এই যে 53 বছর পরে আপনি যদি মূল্যায়ন করেন এখন যে কি হয়েছিল আসলে শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, এই দুইজনের এই যে তুলে নিয়ে যাওয়া বা অন্তর্ধান বা নিখোঁজ হয়ে যাওয়া, বা সে সময় তো স্বাধীনতার পক্ষে সরকারই তো ক্ষমতায়, ওগুলি তো আমার প্রশ্ন, আমার নিজের প্রশ্ন। আপনার পর্যবেক্ষণটা কি, মানে কারা করলো, নেপথ্যে কি ছিল, কেন হতে পারে, আপনার নিজের পর্যবেক্ষণটা কি? না, তবে আমি যা দেখেছি, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি কিন্তু প্রথমে যখন শহীদুল্লাহ কায়সারকে 14ই ডিসেম্বরে নিয়ে যাচ্ছিলেন, ওই যে মুহূর্তটা আমার কাছে মনে হয়েছে যে এরা কিন্তু অবাঙালির তো কেউই ছিল না, এবং জামাত বলতে বা ধর্মীয় কোনো গ্রুপ এটা করেছে, পাকিস্তানি হয়ে কিছু কাজ করে আমার কিন্তু মনে হয়নি। আমার শুধু মনে হয়েছে এটা প্রশাসনের মালখানার কিছু বন্দুক নিয়ে তারা এসেছিল। মালখানার একেবারে কতগুলো থাকে। আমার হাজবেন্ডের আসলে অনেক বন্দুক, অনেক রকমের রিভলভার ট্যাবর ছিল, তো তাতে করে আমি বুঝি কোনটা আর কি ধরনের। ওখানে কিন্তু একেবারে করে রাখা জং পড়া কিছু নিয়ে তারা চলে গিয়েছিল। আর আমাকে তো যখন সিঁড়ির পোড়ায় অ্যাটাক করেছে 4-5 জন, শুধু একজনের মুখে মুখোশ করা ছিল, কারোর মুখে কোনো মুখোশ ছিল না। ওতে গিয়ে আমাদের মতো নর্মাল বাঙালি, এবং যার মুখে মুখোশ ছিল আমি খুলে ফেলেছিলাম ওটা। আমি খুলে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে আমার কোর্টে। যখন আমার বড় ভাইয়ের কেসটা কোর্টে উঠেছিল, আমি কিন্তু খালেক মজুমদারকে আইডেন্টিফাই করেছি, এবং এটা রাইট। ওখানে 50 জনকে দাঁড় করিয়ে দিয়েছিল কোর্টে যে এখানে আপনি বলেন কাকে আপনি দেখেছেন। তো আমি অথেন্টিক ভাবেই করেছি, কারণ ওই সময় ওই মুহূর্তে যে সিঁড়ির ক্রসিং এ যে ক্ল্যাশটা হচ্ছিল আমার সাথে এবং খালেক মজুমদার, এবং আমার ডান হাতে আমার বড় ভাই শহীদুল্লাহ কায়সার, বাম হাতে আমি মুখোশটা খুলে তখন তার সাথে কনভারসেশন করেছি। আমি শুধু বলেছি কেন নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, আপনি কিছুতেই আমার ভাইকে নিতে পারেন না। আর বড়দা যখন সেখান করছিলেন ওই মুহূর্তেই তো তারা, যখন শহীদুল্লাহ কায়সার বলেই তারা মানে বড়দা পরিচয় দিলেন, সাথে সাথে সেকেন্ডের মধ্যে বড়দাকে কিন্তু টেনে একজনের পর একজন টেনে নিয়ে যাবে, এরকম আমি কিন্তু ধরে রেখেছি। ওই ফিলিংসটা আমার এখনো আছে, এখনো আমার এই হাতটা ব্যথা করে। আমি ফিল করি যে বড়দা তখন বোধহয় বুঝতে পেরেছিলেন যে তার সামনে আসাটা ঠিক হয়নি। শহীদুল্লাহ কায়সার ওই মুহূর্তে বুঝতে পেরেছিলেন যখন ওনাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন উনি কিন্তু আমার ভাইয়ের হাত আমার হাতে, আমি চাচ্ছি আমার বড় ভাই ছেড়ে দিক আমার হাতটা, কারণ আমার পুরো শোল্ডার পেইন করছে, এরকম টান লাগছে, বড়দা ছাড়বে না আমাকে। তখন আমার আর বড়দার মধ্যে এইটুকু ফিল আমি করেছি, বড়দা ওটা বুঝতে পেরেই কিছুতেই আমাকে ছাড়ছেন না। তো কি করবো, ওখানে ওরা 4-5 জন মিলে আমাকে এখানকার মানে বুকের মধ্যে বন্দুক দিয়ে রেখেছে, এদিকে খালেক মজুমদারকে আমি ধরে রেখেছি, বড়দাকে ধরে রেখেছি, সব মিলে ধস্তাধস্তি ভীষণ রকম হয়েছে, এবং আমাকে এক পর্যায়ে ওরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি জানি না কি শক্তিতে আমি ওই যুদ্ধটা কি করে করেছি, আমি গড়িয়ে আবার উঠে গিয়েছিলাম।
এই জিনিসগুলো আমি এখনো ভুলিনি। আমি জানি না কোনোদিন আমার চোখ থেকে এই জিনিসগুলো সরে যাবে কি না। আমি ওই জিনিসগুলো এখনো এত বছর পরও আমি মনে রেখে দিয়েছি, আমার চোখ একটু ঝাপসাও হয়নি ওই ইয়েগুলো। তো কারা তখন করতে পারে, কারা তখন অ্যাক্টিভ ছিল, বা কেনাই বা মুক্তিযুদ্ধের সময় তখন তো অবাঙালিরা নিজেদের কে ইয়ে করার শেল্টার নিতে ওরা ব্যস্ত ছিল। এটা আমার ব্রেনে এইটুকুই আসে যে অবাঙালিরা তখন তারা নিজেদেরই শেল্টারে চলে গিয়েছিল। এবং দেশীয় যারা, এদেরকে আমি যদি শুধু আন্দাজে বলে দেই যে জামাত জামাত জামাত, বা আমি তো মানুষ দেখি, আমি তো দেখি মানুষ, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, কে বা মুক্তিযুদ্ধের বিরোধী, তাদের তো আমি ওরকম খুঁজে খুঁজে দেখি না। আমার চোখ মেমোরি দিয়ে বা আমার বুদ্ধি দিয়ে আমার মনে হয়েছে যারা শহীদুল্লাহ কায়সারের উন্নতি চাইনি, বা যারা ভালো ডাক্তার, আমার মনে হয়েছে ক্লাসলেস একটা সোসাইটি বানিয়ে এখন যেটা হচ্ছে যে কিছু গ্রুপকে নিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছেন, এবং যারা স্বাধীন চেতা, যারা এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষগুলোকে নিয়ে সুন্দর করে একটা দেশ পরিচালনা করতে চায়, তাদেরকে শেষ করে দিতে চেয়েছে। দেশের কোনো বুদ্ধি, বিবেক বা এডুকেশন, নলেজ, যার যে দেশকে হেল্প করতে পারবে, প্যাট্রিয়ট যারা, তারা নিশ্চয়ই এই ধরনের কাজ করেনি। তো তো এখানে এখানে আপনার কি মনে হয়, এটা কি পাকিস্তানি শক্তি নাকি ভারতীয় শক্তি? ভারতীয় হতে পারে, খুবই, তবে আমার মনে হয় না পাকিস্তানিরা তখন নিজেরাই নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়েছিল। আমাদের প্রয়োজন ছিল আসলে একটা কি বলবো, ওয়ান ক্লাস একটা গভর্নমেন্ট, তাই না? ওয়ান ক্লাস গভর্নমেন্ট। আমাদের দেশে তো খেটে খাওয়া মানুষের উপরে কোনো পলিটিশিয়ানরা কাজ করেননি, কোনো কি বলবো কর্ম, কি বলা হয় এদেরকে, আমি ঠিক এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বলতে পারছি না বলে আমার খুব কষ্ট লাগছে। গ্রাসরুটের হয়ে কোনো পলিটিক্যাল গ্রুপ কখনো বাংলাদেশে কাজ করেনি। All the movement, it was limited within the intellectuals and students. আমাদের দেশটা পাকিস্তানের সময় বলেন বা তার পরের পর্যায়ে বলেন, এটা তো একটা ইয়ে ছিল। এখন ওয়ান ক্লাস হচ্ছে, কোনো খেটে খাওয়া মানুষের হয়ে কেউ কাজ করেনি, কোনো পলিটিক্যাল গ্রুপ কাজ করেনি, ইন্টেলেকচুয়ালস এন্ড স্টুডেন্টরা প্রাণ দিয়েছে বারে 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 বারে। ইকুয়ালিটি নিয়ে কেউ কাজ করেননি। ইকুয়ালিটি, লাভ এন্ড কোয়ালিটেটিভ গভর্নমেন্ট না থাকলে আপনি কি করে মানব সন্তানকে, এতগুলো মানুষকে 18 কোটি বলেন, যতজন বলেন তাদেরকে আপনি সুন্দর করে চালাতে বা আমি চালাতে পারবো? খালাম্মা, আমি আবারও আসবো আপনার কাছে। জনাব নাসির আহমেদ, আপনার কাছে জানতে চাই যে এই যে 53 বছর পরে আপনি যদি একটু মূল্যায়নটা করেন যে আসলে এই শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, আমরা ওনার কথায় যেটা দেখছি যে উনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। সে সময় তো শেখ মুজিবুর রহমানের সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। তো বলা চলে যে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, সেই সময়টাই জহির রায়হান মানে নিখোঁজ হন, বা তাকে আমরা যদি এখন বলতেই পারি তাকে হত্যা করা হয়। তো আপনার মূল্যায়নটা কি, মানে কারা করলো, কেন হলো এই ঘটনাটা, আপনার পর্যবেক্ষণ কি বলে, অর্থাৎ আপনার ব্যক্তিগত এনালাইসিস কি বলে? জি, ধন্যবাদ ডক্টর কনক সরওয়ার। আমি বলবো ততটুকু বলতে পারবো বা বলবো যতটুকু আমি নিজের চোখে দেখেছি বা সাথে থেকে যেটুকু উপলব্ধি করেছি, না যা কিছু সাথে ছিলাম, যেসব ঘটনার আমি সাক্ষী সারাক্ষণ, সেগুলোই শুধু আমি বলতে পারবো। আমি একটা কথা একটু পরিষ্কার করে নিতে চাই, আমি এই বয়সে এখন আর রাজনীতি করি না এবং কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, দিতে ইচ্ছুক না। কাজে আমি এই ব্যাপারে শহীদ ভাই এবং জহির ভাই, এদের ব্যাপারে আমি তাদেরকে
যতটুকু সাথে থেকে যা দেখেছি আমি ততটুকু বলবো। ন্যারেটিভ সেটা হলো, আমি যেটা বলছিলাম যে 17 তারিখে জহির ভাই যখন উনি তাদেরকে আপনি বলে সম্বোধন করতেন, এবার উনি আমার সম্পর্কের কথা বাদ দিলে উনি আমাকেও আপনি বলতেন, আমি খুব বিব্রত বোধ করতাম। যাই হোক, উনি তখন এই শান্ত মানুষটা হঠাৎ খেপে গেলেন, খেপে গিয়ে চিৎকার করে উঠলেন। আমাকে পরিষ্কার মনে আছে, বললো যে ওরা জানে না। তো ওখানে বলে আমরা ইয়েতে ওনার লোকজন বললো যে ওনার সাথে এখন দেখা হবে না, কেন? উনি খুবই ব্যস্ত, এখন ওনার গেস্ট আছে, এখন এই গেস্ট সব রেখে এই সময় উনি কিছুতে কথা বলে না, আমরা ওনার সাথে কথা না বলে কিছুতেই না। বলতে খুব জেদি মহিলা ছিলেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন আর কি। উনি বলে আমরা দেখা না করি, আমরা এখানে বসলাম, আমরা কিছুতেই যাবো না, কিছু অনেক বড় শেষ পর্যন্ত উনি আসছেন। চিরচারিত সেই পাইপটা ওনার মুখে ছিল, পাইপ সামনে এসে বারান্দার সামনে এসে দাঁড়িয়ে, তোমরা কারা? ওনার সেই স্বভাবজাত যে ভঙ্গিতে উনি বলল, তোমরা কারা, কি চাও, কেন এসছো? তো বড়দি বললেন যে আমরা শহীদ ভাইয়ের কোনো এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কোনো খবর পাচ্ছি না, কোনো একটা, বিশেষ করে শহীদ ভাই এর হওয়ার পর থেকে একমত এত চেষ্টা করে খবর পেল না, উনি কোথায় আমরা জানতে এসেছি, এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কি খবর জানতে এসেছি। বলে এটা জানতে চেও না, এটা যখন দিন আসবে জানতে পারবে, এটা জানতে চেও না। তা বলে না, আমরা না জেনে যাব না, আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় আছে, তাকে কোথায়, তার সম্বন্ধে খবর দেয় কিছু না। উনি এক পর্যায়ে ভীষণ চটে গেলেন, মানে আমি জানি না উনি এত বদরাগী ছিলেন কিনা, বলতে পারবো না, চটে গেলেন। চটে গিয়ে বললেন যে দেখো, বেশি বাড়াবাড়ি করবে না, এই পরিণতি যে কারোই হতে পারে, এই পরিণতি যে কারোরই হতে পারে। বলে আর বলে তোমরা এখন কেন এটা নিয়ে কোনে আসছো? আমার এখানে একজন ডিগনিটরি ফরেন গেস্ট এখানে তার সামনে এই ডেমনস্ট্রেশন করছে, সে দেখে গিয়ে বিদেশে কি ইমপ্রেশন নিয়ে, আমাদের সম্বন্ধে কি ইমপ্রেশন নিয়ে যাবে। ওই দিন ইন্দিরা গান্ধী ঢাকায় ছিলেন এবং ওনার সাথে ওই রিভার ক্রুজ সেরে এসে লাঞ্চ করার কথা ওখানে, এবং ওনার উপস্থিতিতে উনি দেখেছেন, ইন্দিরা গান্ধী দেখেছেন ডেমনস্ট্রেশন। এই জন্য শেখ সাহেব আরো বেশি খেপে গেছে, খেপে গিয়ে ওরকম একটা বেপাস কমেন্ট করে ফেলেছেন। এইটার সাথে এটা যে কারো হতে পারে, এই কথাটা আমি ঠিক এটা ট্রান্সলেট করতে পারছি না, বুঝছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা হলো উনি একটা ফোন কল পেয়ে মিরপুর চলে গেলেন জহির ভাইকে, শহীদ ভাইকে উদ্ধার করার জন্য। ওনার সাথে আমার কথা ছিল, আমি যখন ওই ম্যাপটা দিয়ে খালুরখান থেকে ফিরে আসছিলাম, এসে আমরা প্রেস ক্লাবে গেলাম। প্রেস ক্লাবে গিয়ে ওনাকে, আমি এদিকে চলে গেলাম, চলে আসলাম বাসায়, আর উনি প্রেস ক্লাবে ঢুকলেন। প্রেস ক্লাবে ঢুকে গেলেন, ওনার একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, অত মিটিং ছিল। উনি প্রেসে বলে যাও প্রেস ক্লাব যেতে হবে। আমি বললাম, উনি আমাকে বললেন আমার একটা কাজে ওদিন সিলেট যাওয়ার কথা, আমার একটা প্রোগ্রাম ছিল। আমি তখন একটা ফার্মাসিউটিক্যাল ফার্মে অ্যাটাচ ছিলাম, আমি ওখানে সার্ভিসে ছিলাম, তো আমি একটা অফিসিয়াল কাজে ওখানে যাওয়ার কথা ছিল। তো জহির ভাই বললেন যে সিলেটে যখন যাচ্ছেন, বেশি করে আপনি একটু বাজার হয়ে আসবেন, বর্দার জন্য একটু দোয়া করবেন। এত এই শুনে মন এত ওনার নরম হয়ে গেছিল, বর্দার জন্য দোয়া করবেন, সিলেট যখন যাচ্ছেন মাজারে যাবেন। অ্যাকচুয়ালি আমি ওই একইভাবে 2 মাজারই গেছিলাম, 2 মাজারই দোয়া করেছিলাম। যাই হোক, এখন সিলেট গেলাম, পৌঁছালাম আমি আমার কাজ ছেড়ে, কিন্তু পরের দিন সকাল আমরা একেবারে ভোর সময় সিলেট গিয়ে পৌঁছালাম। এখান থেকে বিকালে সন্ধ্যায় রওনা করলাম। জহির ভাইকে বললাম আমি যাচ্ছি, কিন্তু কথা থাকলো আপনার সাথে, দিস ইজ এ প্রমিস, কথা থাকলো, এই ম্যাপ জোগাড় করে দিয়ে গেলাম, আমার বন্ধু অনেক কষ্ট করেছে জন্য, এবং জহির ভাইয়ের, আমি বারবার জহির ভাইয়ের কথা বলছি কারণ পরবর্তীতে আমার সাথে একেবারে যোগের মতো একেবারে লেগেছিলেন, এবং আমি ওনার সাথে লেগেছিলাম। আমাকে ছাড়া উনি কোনো প্রোগ্রাম বেরোতেন না, বাইরে বেরোতেন না, কোনো কাজ করতেন না, এসেছিলেন। আমি বললাম যে এই অপারেশন যে হবে, আপনি জানেন, আপনি তো সামনে ছিলেন, জানেন সরকার বলেছে অপারেশন, কিন্তু আমি আসার আগে আপনি মিরপুরে কিছুতেই যাবেন না, আমি থেকে আপনি সাথে যাব, আমি সাথে থাকবো, তখন এই অপারেশন হবে। এবং আপনি কিছুতে দিয়েছে প্রমিস করেন আপনি, আমি আসার আগে এই অপারেশন আপনি কিছুতেই যাবেন না। যেমন এতদিন আমাকে ছাড়া আপনি কোনো ইয়েতে যাননি, এখনো এত বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমাকে ছাড়া যাবেন না। ঠিক আছে বলে, ঠিক আছে ঠিক আছে। উনি প্রেস ক্লাবে ঢুকে গেলেন, কেন এর আগে অনেকবার আমার প্রেস ক্লাব একটা অফিস ছিল যেখানে বুদ্ধিজীবী হত্যা নিয়ে আর কি উনি কাজ করে একটা কমিশন করেছিলেন।
এবং সেখানে এটাও একটা কারণ হতে পারে, উনি কিন্তু ওখানে আমাদের দেশে অনেক বড় বড় রাঘববোয়ালদের উনি যখন এনাদের অনেক বিলাসী জীবন এবং স্বাধীনতা যুদ্ধে চেয়ে যখন বিলাসী জীবন যাপন এবং অনেক কি বলবো অপকর্মের বলবো অনেক সাক্ষী ছিলেন, উনি তখন এখানে থ্রেট করেছিলেন। এইটাই ওনার জন্য হয়তো বা আরেকটা আল হতে পারে যে আপনারা যে যা করেছেন, উনি এক প্রেস কনফারেন্সে বলেছেন আমার সেলুলয়েডে কিন্তু সব বন্দী আছে, আমার সেলুলয়েডে সব বন্দী আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কলকাতায় আওয়ামী লীগের নেতারা যা করেছেন সে বিষয়টাকে উনি বলতে চেয়েছেন। তো সেটা একটা কারণ হতে পারে। খালাম্মা, আপনি কি মনে করেন বা আপনার ভাবনাটা এটা কি দাঁড়ায় যে কারা এই ঘটনাটা করলো? পরাজিত পাকিস্তানি শক্তি, মুজিব বাহিনী, আওয়ামী লীগের একটা অংশ, বা শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময় যে বক্তব্য, সব মিলিয়ে আপনি যদি এক কথায় যদি বলেন আপনি কি মনে করেন? এক কথায় বলতে গেলে তো আমি যা চোখে দেখেছি আমাকে সেটা বলতে হয়। ঘটনা প্রবাহ অনুযায়ী আপনার অনুভূতিটা কি, আপনার পর্যবেক্ষণটা কি? আপনি যে সবকিছু যে একেবারে দালিলিক প্রমাণ হাজির করতে হবে সেটি না, মানে আপনার দুজন ভাই মহান মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন, একজন ওই সময়টায় বা পরবর্তীতে, এই যে কষ্ট, বা যারা তো আর সাধারণ কেউ না, তারা বেঁচে থাকলে বাংলাদেশের শিল্প সাহিত্য আরো অনেক সমৃদ্ধ হতো এবং অনেক কিছুই হতে পারতো না হয়তো, তাদের যে স্টপ জেনোসাইডের খারাপ সংকট আসতো না। আমি সরি টু ইন্টারাপ্ট ইউ। এই দেশ দেখতে হতো না যদি আজকে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, ডক্টর রাব্বি, ডক্টর মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, এই যে বুদ্ধিজীবী মহল, এই যে ভালো ভালো মানুষগুলো এত বছর ছাত্র তৈরি করেছেন, দেশের প্রতিনিধি তৈরি করেছেন, নতুন প্রজন্ম দিয়েছেন, যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনকার প্রজন্ম তাদের বইগুলো পড়ছে, তাদের বই পড়ে তারা যতটুকু শিখেছে ওই সময়ে চোখে দেখেও অনেকেই এটা শেখেনি। আমি এখনকার প্রজন্মকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে ওরা তাদের লেখা বই পড়ে, তাদের তৈরি চলচ্চিত্র দেখে যতটুকু বলতে পারে, যতটুকু তাদের সাহস আছে এবং কোয়ালিটি আছে, দেশকে যতটুকু ভালোবাসে, তখনকার সময়ে এমন কি মানুষ প্রাণটা নিয়ে সুন্দর করে একটু খেটে খাওয়া মানুষের মতো বেঁচে থাকবে সেটারও বোধহয় তারা দিতে চায়নি। দুর্ভিক্ষটা কেন হলো ৭৪ সালে? একজন সাংবাদিকের কথা এসছে, সন্তোষ গুপ্ত, তিনি বলছিলেন যে দুই ভারত দুই বাংলা এক হয়ে যাক, এমন একটা কথা এসছে। কারো কারো বক্তব্য হচ্ছে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভারত চেয়েছিল যে মেধাবী লোকগুলোকে সরাতে। তো ৫৩ বছর পরে আপনার পর্যবেক্ষণটা কি? আমি জাস্ট এটা তো আমি সরি আবার ইন্টারাপ্ট করছি। ওখানে তো ইন্দিরা গান্ধী যখন স্বীকৃতি দিলেন, যখন দেশকে স্বাধীন করার জন্য নেমে পড়লেন, তখন তো তাদের নিজস্ব ইন্টারেস্টেই তারা যুদ্ধটা করেছে। কারণ পাকিস্তান থাকলে দুই জায়গায় তাদেরকে যুদ্ধ করতে হবে টেকনিক্যালি। পাকিস্তানের সাইডেও তাদেরকে যুদ্ধ করে তাদের ক্ষয়ক্ষতি হতে হবে ইন্ডিয়া, এবং বাংলাদেশ সাইডেও করতে হবে। তারা নিজেদের সুবিধা, নিজেদের কি বলবো স্বাধীনতা, তারা অনেক কিছু পেতে চেয়েছেন, বাংলাদেশকে কলমি হিসাবে তারা পেতে চেয়েছেন। সোজা কথা, বাংলাদেশ তারা যেহেতু দেশটাকে স্বাধীন করেছে বা করার জন্য সাহায্য করেছে, তখন তো তাদেরই এটা হয়ে গেছে। ইন্দিরা গান্ধীর সাথে যে চুক্তিটা তখন, সেটা তো এটাই প্রমাণ করে যে তাদের সুবিধার জন্য, তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের বেনিফিটের জন্য তারা করেছেন। তারা হয়তো এটাই ভেবেছেন। তবে জহির রায়হান একদিন বলেছিলেন ওখানে থাকতে, এক মিটিং এ, আমি একজন উপস্থিত যিনি ছিলেন, আমি তার নাম এখন মনে করতে পারছেন, উনি বলেছিলেন যে আবার এই যুদ্ধ আরেকবার করতে হবে। দেশ স্বাধীন হওয়ার এখানে শেষ দিকে, যখন কি বলবো আমি, কুমিল্লা অলরেডি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, বর্ডার গুলো সব স্বাধীন, শুধু ঢাকাকে সেন্টার করে এখন বুদ্ধিজীবীদেরকে শেষ করা হচ্ছে। ওই মুহূর্তে এই জিনিসটা একটা মিটিং এর মধ্যে জহির রায় নাকি উচ্চারণ করেছিলেন এবং বলেছিলেন যে আরেকটা যুদ্ধ লাগবে বাংলাদেশকে স্বাধীন করতে হলে।
সো কেন বলেছিলেন আমি জানি না, তবে তিনি যে ওখানে বসেও অনেক অবস্ট্যাকলের মধ্যে তার স্টপ জেনোসাইড তৈরি করেছেন এবং অনেক অবস্ট্যাকলের মধ্যে তার অন্যান্য যে মাদার বার্থ অফ এ নেশন এবং অনেকগুলো কেন আমি নাম ভুলে যাই এখন। তো এগুলো যে করেছেন, এই যে ডকুমেন্ট গুলো উনি রেখেছিলেন, এগুলো উনি নিজের হাতে নিয়ে আসতে পারেননি। সুযোগটা ওখানে অসুস্থ, বাচ্চারা অসুস্থ ফেলে তাকে উপস্থিত শুটিং করা অবস্থায় কারা কেন তাকে প্লেনে উঠিয়ে দিলেন যে এখনই আপনাকে দিতে হবে, আপনাকে এখন ওইখানে এয়ারপোর্টে জরুরি ভাবে। এই বিষয়গুলো আসলে সত্য উদ্ঘাটনের দায়িত্ব ছিল ইমিডিয়েট গভর্নমেন্টের। বাংলাদেশের এই দুই কীর্তিমান মানুষ বা অন্যান্য শহীদ বুদ্ধিজীবী যাদেরকে তুলে নিয়ে হত্যা করা হলো, এই বিষয়টি নিয়ে প্রপার অনুসন্ধান করা, প্রপারলি আইডেন্টিফাই করা আর দরকার ছিল, কিন্তু তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকার সেটি করেনি। কারণ তখন সবকিছুই আসলে মানে কি বলবো, তথ্য প্রমাণ বা সাক্ষী অনেক কিছুই পাওয়া যেত যদি তাদের সদিচ্ছার অভাব আমি বলবো। এখানে কি করে বলবো, এটা বোধ হয় অভাগা দেশে অভাগা প্রতিভাবান মানুষের জন্ম নেওয়াটা বোধ হয় এটা একেবারে সৃষ্টিকর্তা মানে চাননি। তো আমাদের সেটাই বোধ হয়েছে। কিন্তু একেবারে ঘরের মানুষ প্রতিদিন ওঠা বসা যেখানে, সেই মানুষগুলো যখন বিচ্ছিন্ন করে একজন মানুষকে ডিসঅ্যাপিয়ার করে দেয়, এটাই মেনে নিতে পারিনি আমি। এটা আমার চিরকাল আমার এখানে ছবির মতো লেগে থাকবে আমার মৃত্যু পর্যন্ত, আমি একেবারে নিতে পারি না। তো যেহেতু উনি বলতে পারছেন না, উনি কিন্তু 30 তারিখে মুক্তি কি বলে মিরপুর 12 নম্বর সেক্টরে উনি যাননি এবং জাকারিয়া হাবিবও যাননি, গিয়েছিলেন শাহরিয়ার কবির, হাবির ভাই, পারভেজ নিজাম এবং সুচন্দা ভাবিদের টিউটার একজন মাস্টার উনি, আর লেফটেন্যান্ট ইব্রাহিম। সো এভাবে আমি থাকতাম, আমি আমার মেয়েটাকে একা রেখে আসতাম না, আমি জহিরানকে একা রেখে আসতাম না, বলতাম সবাই চলে যাব, আমরা থাকবো না এখানে। কিছুতেই আমি জহিরানকে, কারণ জহিরানকে ট্র্যাপ করে ওখানে ঢুকিয়েই প্রত্যেকে মনে করেছে তাদের কাজ শেষ করে দিয়ে চলে এসছে। কারণ সেই বইটার নাম কি যে ভোরের কাগজ যেটা বের করেছিল, ভোরের কাগজ যে মিরপুর 28 বছর পরে 2009 সালে নাকি ওখানে যে বলা হয়েছে 28 বছর কেন অপেক্ষা করতে হলো। যারা করেছেন, যারা এগুলো ডিগিং এর কাজ সেরেছেন, যারা মিরপুরে 12 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর যখন হচ্ছে, তখন যে তারা পেলেন, এই জিনিসটা আমার কাছে ভীষণ অদ্ভুত লাগে। এগুলো তো আরো আগে হওয়া উচিত ছিল। তাইলে প্ল্যান করে 28 বছর পরে ডিক্লেয়ার করা হলো জহিরান নিখোঁজ ছিলেন, ঠিক আছে, অনেক বছর এই নিখোঁজ আমরা কনসোলেশন ছিল, টুডে অর টুমরো কেউ যদি তাকে ডিসঅ্যাপিয়ার করে দিয়ে যায়। আমার ভাগ্নি যেখানে একটা থানা এলাকায় তাকে দেখেছেন জিপের মধ্যে, কারা তাকে নিয়ে গেছিল, কি জন্য নিয়ে গেছিল, কি জন্য আটকে রেখেছিল, তার প্রতিভা বুঝতে তারা কি কাজে লাগিয়েছেন নাকি গুম করে এখনকার যেটা আয়না ঘর বলা হচ্ছে, এখনকার যে এটা এই অবস্থায় কি তখনও কি কিছু যাকে আমি পছন্দ করি না, যার অ্যাক্টিভিটি আমি পছন্দ করি না, যার কাজটা আমি চাই না, আমি যদি ইন্দিরা হতে চাই, আমি তো নিজের কোয়ালিটি দিয়ে ইন্দিরা হব। আমি যদি রবি ঠাকুর হতে চাই, রবি ঠাকুরের মতো কবিতা লিখতে, আমার কোয়ালিটি দিয়ে আমি চেষ্টা করবো রবি ঠাকুরের মতো সুন্দর একজন মানুষের বিশ্বকবি হওয়ার, আমি রাইটার হব। তাকে শেষ করে দিয়ে, তার জীবনটাকে তাকে বাঁচতে না দিয়ে তাকে হত্যা করে আমি আমার প্রতিভাকে আমি স্টাবলিশ করবো, এই মানসিকতার মানুষগুলোই তো মানুষ নয়, এদেরকে তো মানুষ করতে আমরা পারি না। আপনারা রয়ের কথা বলেন, র তো একই আমেরিকান পলিটিক্স। আমরা যদি বলি ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান, ওরা কি, ওরা 1 নম্বর চায়, ওরা আমেরিকাকে ভালোবাসে, ওরা প্যাট্রিয়ট। আমি বলবো আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে যতজন আছেন বা ছিলেন, তারা তাদের দেশকে ভালোবাসতেন,
আমরা আমাদের দেশকে কি ভালোবাসি? আমরা আমাদের দেশকে ভালোবাসি না, আমরা কেউ প্যাট্রিয়ট নই। আমাদের এখন বলে পলিটিক্যালি, যদি আমি পলিটিক্স করি না, কিন্তু কে কোন পলিটিক্যাল ভিউটা নিয়ে চিন্তা করছেন, কাজ করছেন, এটুকু তো বোঝার মতো ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমাদের দেশের জন্য তো প্যাট্রিয়ট মানুষ দরকার। কেন আমরা রেঞ্জ একটা নিয়ে, হিংস্র একটা মনোভাব নিয়ে, হিংস্র প্রতিদ্বন্দ্বী নিয়ে পলিটিক্স করি? এখন তো সবাই ব্যবসায়ী, আমি তো কোনো পলিটিশিয়ান দেখি না। তাহলে দেশ কি করে চলবে? দেশের প্রজন্ম কি করে ভালোবেসে সুন্দর জিনিস শিখবে? আমি কিন্তু প্রজন্মের কথা চিন্তা করে আমার মুখ খুলি নেই। এই 50 বছর আমি শুধু একটা কারণে আমি নিজেকে কষ্ট দিয়েছি, আমার বুকটাকে আমি পুড়িয়ে ফেলেছি। তারপরে আমি কিন্তু ওই মানুষগুলোকে আবিষ্কার করতে পারিনি যারা শুধু কিছু গ্রুপ সুন্দর করে বাঁচতে চেয়েছেন, তারাই পয়সা চেয়েছেন, টাকা চেয়েছেন, আরাম আইস চেয়েছেন, ভালো চাকরি চেয়েছেন, ভালো কি বলবো, সবকিছু তাদের জন্য থাকবে। আর খেটে খাওয়া মানুষদের, ওরা কি অপরাধ করেছে? খেটে খাওয়া মানুষগুলো, খেটে খাওয়া মানুষদের কেউ লড়েনি, কেউ করেনি, কেউ করেনি। অনেকে মনে করেন যে বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রস ফায়ার হয়েছেন সিরাজ শিকদার, প্রথম গুমের শিকার হয়েছেন জহির রায়হান। অবশ্যই সুন্দর করে আপনাকে গুছিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি করে যেন এলোমেলো। আমরা অনেক সময় জানলাম আপনার কাছ থেকে, অনেক কথা বললাম। জনাব নাসির আহমেদ, আপনার শেষ কোনো মন্তব্য যদি থাকে, আপনি যদি কোনো মন্তব্য করেন। আমার মন্তব্য করার মতো তেমন কিছুই নেই। আমি মনে করি তাদের এই এত বছরে, তাদের অন্তর্ধান এর এত বছর পরেও তাদেরকে নিয়ে সত্যিকার অর্থে কোনো প্রপার ইনভেস্টিগেশন হয়নি। কেন হলো, কিভাবে হলো, কে দায়ী, এগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সত্যিকারের ইনভেস্টিগেশন বলতে, তদন্ত বলতে যা বোঝায় হয়নি, এবং নিরূপিত হয়নি, এবং সে বিচারও হয়নি। এই নিয়ে মানে এখন তো আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দেশ অনেকটা রাহুমুক্ত। আমার মনে হয় এখন নতুন করে এটা আবার পুনঃতদন্ত হওয়া দরকার, এবং আসল যারা কালপিট এবং এর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরি আপনার সময়টা নিয়ে নেওয়ার জন্য। আমি গুছিয়ে কথা বলতে পারিনি, কারণ আমি আসলে অনেক কিছু বলতে চেয়েছিলাম, অনেক গুছিয়ে। আপনাকে এত সমস্যার মধ্যে ফেলতে আমি চাইনি। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা সময় দিয়েছেন। আর ইতিহাসের এই জায়গাগুলো তুলে আনা খুব জরুরি। আজকে তো আমরা শুরু করলাম, ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা আপনার সময় পাবো, আপনাদের দুজনের সময় পাবো। আপনারা ইতিহাসের অনেক কিছুর সাক্ষী, যে বিষয়গুলো এই প্রজন্মের কাছে তুলে ধরাটা আমাদেরও একটা দায়িত্ব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, বাংলাদেশের দুই সূর্য সন্তান, অসম্ভব প্রতিভাবান, অসম্ভব মেধাবী মানুষ। তারা যদি বেঁচে থাকতেন, হয়তো বাংলাদেশের বর্তমান আমাদের যে আকাল যাচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে, ভিনদেশে যেসব আগ্রাসন চলছে, হয়তো অনেক কিছুই সম্ভব হতো না তারা যদি বেঁচে থাকতেন। তারা যেভাবে, যে ডিরেকশনে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে করতে পারতেন, চলচ্চিত্রের জায়গাটাকে বা গল্প উপন্যাসের জায়গাটাকে নিয়ে যেতে পারতেন, আন্তর্জাতিকভাবে হয়তো বাংলাদেশ আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে পারত। তবে স্বাধীনতার শত্রুরা নাকি স্বাধীনতার মিত্ররা, কোন পক্ষ এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, ভেরি আনফরচুনেটলি গত 53 বছরেও এর কোনো সুরাহা হয়নি, প্রপাত তদন্ত হয়নি। স্বাধীনতার সপক্ষে যে শক্তি 72 সালে ক্ষমতা ছিল, সেই শক্তিও এ ব্যাপারে যথেষ্ট উদাসীনতা দেখিয়েছে, গাফিলতি দেখিয়েছে, এবং আপনারাই শুনলেন যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদেরকেও হুমকি দিয়েছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান, যে তাদেরও যে কোনো পরিণতি হতে পারে। তো আমার মনে হয় যে দেরিতে হলেও হয়তো বিচার করা হয়তো সম্ভব হবে না, কিন্তু সত্য হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। এখনো যারা বেঁচে আছেন বা ক্লাসিফাইড যেসব আর্মি ডকুমেন্টস আছে বাংলাদেশে বা ভারতে,
সব মিলিয়ে হয়তো আমরা কিছু সত্য এখনো বের করে আনতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কিছু কিছু সত্য উন্মোচন খুবই জরুরি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।